ঠিক এই সংঘর্ষটা পরের দিন আবারও দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ সোমবার 1 সেপ্টেম্বর দুপুর 12টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যারা আহত হয়েছেন তাদেরকে এখানে দেখতে এসেছি। আপনারা জানেন ক্যাম্পাসে 144 ধারা জারি আছে, যার কারণে ক্যাম্পাসে কোনো ধরনের জমায়েত করা যাচ্ছে না। তারই প্রেক্ষিতে আমরা আজকে এখানে হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, 2 দিনের দীর্ঘ যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সূত্রপাত হয়। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের বাকসাসের সেক্রেটারি সদস্য সচিব আল মাসনুন, তার সাথে প্রথমে ঘটনাটা সূচনা হয়। সে বিশ্ববিদ্যালয়ের থাকা শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে যায় সেখানে, এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে সংঘর্ষটা অনেক বেশি বৃহৎ আকার ধারণ করে। ওই দিন রাতেই আমাদের প্রায় চট্টগ্রাম মেডিকেল 30 জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল, এবং আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে আরও 40 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করা হয়েছে। প্রায় 70 জনের মতন প্রথম দিনে আহত হয়েছে, এবং পরবর্তী দিন মানে গতকালকে সারা দিনে প্রায় আমাদের 303 থেকে 4 শতাধিক শিক্ষার্থীরা আহত হয়েছে, যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, মাওয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এবং আমাদের একজন শিক্ষার্থী নাইমুল ইসলাম, যিনি বর্তমানে ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকাতে তাকে ট্রান্সফার করা হয়েছে। এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ পাশে দাঁড়ায়নি বলে দাবি করেন তিনি। আমরা দেখেছি আমাদের এই ঘটনার প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা ওই দিন প্রথম যেদিন ঝামেলাটা শুরু হয় সেদিনেই হাটাজারি থানার পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওখানকার যারা সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, র্যাবের যারা দায়িত্বে রয়েছেন তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু ঘটনা সূত্রপাত রাত 11:30টার দিকে হলেও তখন যখন প্রক্টোরিয়াল টিমের সাথে পুলিশ, মাত্র 3 জন পুলিশ প্রক্টোরিয়াল টিমের সাথে মূল ঘটনাস্থলে গিয়েছে, এবং সেখানে স্থানীয়রা আমাদের প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি ছিল সেই গাড়িগুলোকে ভাঙচুর করেছে। স্বাভাবিকভাবেই শিক্ষার্থী ছিল প্রায় 500 থেকে 1000 শিক্ষার্থী ছিল, এবং এলাকাবাসী ছিল প্রায় 3 থেকে 400 ছিল। সেখানে মাত্র 3 জন পুলিশ এত বড় মবকে স্বাভাবিকভাবেই দমানোর তাদের সক্ষমতা থাকবে না। সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি, পুলিশের যে এই ধারাবাহিক ব্যর্থতা, ধারাবাহিক যে দায়িত্বশীলতার ভূমিকায় না আসা, সেটা আমাদের এই ঘটনাকে আরও বেশি দীর্ঘায়িত করছে বলে আমরা মনে করি। আমরা ওই দিন সেনাবাহিনী রাত 12টায় ঘটনা শুরু হলেও সেনাবাহিনী আস্তে আস্তে রাত 4টা বাজে। এর মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষার্থী আহত হয়, যার কারণে আমরা মনে করি সেনাবাহিনীর এই যে লম্বা সময় করে আসার কারণে আমাদের এই ঘটনাটা ওই দিন রাতে অনেক বেশি হয়েছে, এবং তারা আসার পরও শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে পাঠানোর চাইতে তারা সামনের দিকে এগিয়ে যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ করেছে। এবং আমরা মনে করছিলাম তাদের যেই অবস্থান ছিল এটাকে একটা ট্যুর হিসেবে আমরা উপস্থাপন করতে পারি। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে একটা ট্যুর দিয়ে আসছে 1 নম্বর গেট পর্যন্ত। এরপরে ওই দিনে ঘটনা গেল, দ্বিতীয় দিন সেনাবাহিনী এবং র্যাব যৌথ বাহিনী আসছে বিকেল 4টার দিকে। আমার সাথে যখন সর্বশেষ মানে শুরুতে কথা হচ্ছিল, ওখানকার র্যাবের যিনি এসপি ছিলেন, তার র্যাব সম্ভবত ওই দিন দুপুর 1টার দিকে এসেছে, কিন্তু সেনাবাহিনী আস্তে আস্তে সেখানে প্রায় 4টা থেকে 5টা বেজে গেছে। এর মধ্যে স্থানীয় সন্ত্রাসীরা আমাদের প্রায় 3 থেকে 400 শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে বিভিন্নভাবে আহত করেছে, এবং তাদেরকে আমরা চিকিৎসা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সহযোগিতায় আমরা শহরে পাঠানোর চেষ্টা করেছি, এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেখানে অনেকটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারাও এই স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি। এ সময় ছাত্র শিবিরের পক্ষ থেকে 4টি দাবি তুলে ধরা হয়। আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে, আহত সংখ্যাটা আমরা তো বললাম আপনাদেরকে, এই সকল শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমাদের সকল আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হচ্ছে তাদের উন্নত চিকিৎসার ব্যয় ব্যবস্থাপনা সেটা সরকারকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে। এবং আমরা গতকালকে আলটিমেটাম দিয়েছিলাম যে গতকালকেই সকালে আমরা এই যে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ অবস্থান করেছিলাম। সেখানে আমরা জানিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে অপরাধীদেরকে গ্রেফতারের আওতা নিয়ে আসা, কিন্তু আমরা দেখেছি আমাদের যারা প্রশাসন রয়েছে, যৌথ বাহিনী রয়েছে, যারা এটা সক্ষম হয়নি। আমরা মনে করছি আমরা প্রথমে উল্লেখ করেছি যে আমাদের ক্যাম্পাসে আমরা সংঘর্ষ করলাম না কেন। অন্যতম কারণ হচ্ছে বর্তমানে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় 144 ধারা জারি রয়েছে। আমরা মনে করছি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা পূর্ণ নিরাপত্তা এবং এই যে উদ্ভূত যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ পূর্ণ নিরাপদ
ক্যাম্পাস এবং সন্ত্রাস মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 দ্বারা জারি রাখার আমরা আহ্বান জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীরা নিবৃত্ত না হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হবে এবং আমাদের ক্যাম্পাসের যেই নিরাপদ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 দ্বারা জারি রাখার ব্যাপারে আমরা আমাদের দাবি উপস্থাপন করছি। এবং আমরা মনে করছি যে সকল অপরাধীদেরকে রয়েছে আমরা অনেকবার উপস্থাপন করেছি, এর আগেও বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার সাথে অনেকগুলো সমস্যা হয়েছে যেগুলোতে আমরা অনেকবার বলার চেষ্টা করেছিলাম। এখানকার মূল সমস্যা হতা ছিল এখানকার যুবলীগ নেতা হানিফ এবং তার ভাই ছাত্রলীগ নেতা ইকবাল গং। তারাই এই যে কালকে আপনারা দেখেন যে অস্ত্রগুলো আমাদের শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে, শিক্ষার্থীদের বিপরীতে শিক্ষার্থীদেরকে আহত করার জন্য এই সকল অস্ত্রের যোগানদাতা স্থানীয় সন্ত্রাসী হানিফ এবং সন্ত্রাসী তার ভাই ইকবাল গংরা। তাদের এই অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য প্রশাসনকে চিরুনি অভিযান চালিয়ে এই অস্ত্রগুলোকে উত্তোলন করতে হবে। গতকালকে আমাদের একজন শিক্ষার্থী ভাই বলেছিলেন এখানকার মানুষের কাছে প্লেট না থাকলেও এখানকার মানুষের কাছে রামদা আছে। আমরা মনে করি সব মানুষ খারাপ না, জোবরা সকল মানুষ খারাপ আমরা এটা মনে করি না। এখানকার অনেক মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করে আসছে। আমরা মনে করি যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত রাখার জন্য এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা নিরাপত্তা বাহিনী রয়েছেন তাদেরকে অবশ্যই চিরুনি অভিযান চালিয়ে এই সকল অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি ও চবি শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। আমি নিরাপদ থাকলে না আমি ভালো শিক্ষা নিতে পারবো। আমার শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য অবশ্যই আমার ক্যাম্পাসকে নিরাপদ রাখতে হবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, প্রভিসি, প্রশাসন, একাডেমিক, এরপরে যারা প্রক্টর রয়েছেন, যারা শিক্ষা উপদেষ্টা রয়েছেন, আমাদের সকল শিক্ষকদেরকে, আমাদের সকল এই যে প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।